আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস, কুমিল্লা, মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড এবং বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ। তো আমরা আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের নিত্যদিনের সঙ্গে জন্ম হওয়ার পর থেকে শুরু ইন্তেকাল পর্যন্ত, তা হচ্ছে শিক্ষা। আর সেটি হচ্ছে নৈতিক শিক্ষা। আর নৈতিক শিক্ষায় মানে হচ্ছে ধর্মীয় শিক্ষা। এই ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য আমাদের গ্রিন টিভির স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ইসলামী তাহজিব তামাদ্দুনের আবাদভূমি, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর মাননীয় অধ্যক্ষ ডক্টর মুফতি হিফজুর রহমান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি। রাসূলের উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েখ, আজ আমরা যে বিষয়টি আপনার থেকে আলোচনা শুনবো সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আপনার থেকে নসিহা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। ধর্মীয় শিক্ষা বলতে আমাদের দেশে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা ইসলামী শিক্ষাকেই বুঝি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আয়াতেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন। শিক্ষাটা হতে হবে আল্লাহর নামে, আল্লাহকে চেনার জন্যে, জানার জন্যে, বুঝার জন্যে, দুনিয়াতে তার কি ডিউটি, আখেরাতে তার জন্য তার কি করণীয়, এ বিষয় সম্পর্কে সচেতন মানুষ তৈরি করাই কিন্তু ধর্মীয় শিক্ষা বা ইসলামী শিক্ষার টার্গেট। আল্লাহ তাবারক তাআলা এমন মানুষ তৈরি করতে চান, এমন ইমানদার বান্দা তৈরি করতে চান যে ইমানদার বান্দা তার দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর আনুগত্য করবে আর এই আনুগত্যের মাধ্যমে আখরাতের সফলতা সে লাভ করবে। যে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়েছে। এই সফল কামিতার জন্য সবচেয়ে জরুরি হলো দ্বীনি শিক্ষা বা ইসলামী শিক্ষাকে জানা, বুঝা, আত্মস্থ করা, গ্রহণ করা। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষার সূতিকাগার হলো মাদ্রাসাগুলি। আমাদের দেশে দুটো ধারায় মাদ্রাসা শিক্ষা বা দ্বীনি শিক্ষা দেয়া হয়। তার মধ্যে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন মানুষদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য বোঝানো কষ্ট করছিল, দুঃসাধ্য ছিল। একদম সময়ের আবর্তনে এটা পরিবর্তিত হয়ে গিয়েছে। মানে একটা এটা সময় ছিল এমন হতো যে বিভিন্ন সময় কোনো অনুদান কালেকশন করার জন্য যেমন ধারে ধারে যেতে হয়, ঠিক এমনটাই ছিল। আবার পাওয়া অনেকটাই যেত ছাত্র না, পাওয়া যেত না। পাওয়া যেত আর না। অনেকটা এমন অবস্থা হয়েছিল যে মাদ্রাসাগুলো সে টিকে থাকাই মুশকিল ছিল। তো আলহামদুলিল্লাহ গত কয়েক বছরে আমরা যেটা দেখেছি যে মানুষ বুঝতে পেরেছে যে মাদ্রাসা কেন আমার সন্তানকে পড়ানো উচিত, এই বিষয়টি মানুষদের মধ্যে গণসচেতনতা তৈরি হয়েছে। যার কারণে আমরা দেখছি যে বিভিন্ন জেলায় প্রাইমারি স্কুলগুলিতে এখন ছাত্র সংকট, কিন্তু সে তুলনায় নুরানি বা ইবতেদায়ী মাদ্রাসায় কোনো ছাত্র সংকট নেই। এতে বোঝা যাচ্ছে যে মানুষ এটা সচেতন হয়েছে। এই ধর্মীয় শিক্ষা বা দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের সমাজের জন্যে, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আমাদের দেশে যেমনটি বলছিলাম যে দুটি ধারা চালু আছে, আলিয়া ধারা এবং কওমি ধারা। আলিয়া ধারার যে শিক্ষা ব্যবস্থাপনা আছে, এই শিক্ষা ব্যবস্থাপনা
পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার সহিত সামঞ্জস্যপূর্ণ। এখন এখানে একজন ছেলে যেমন ভালো আলেমী দ্বীন হওয়ারও সুযোগ আছে তার চর্চার কারণে, পড়াশোনার মাধ্যমে, ঠিক তেমনিভাবে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাবজেক্টে পড়াশোনা করার, এমনকি মানে বিজ্ঞানের জটিল বিষয়গুলিতেও সেই শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ তথ্য প্রযুক্তির বিষয়গুলো রয়েছে, আইসিটি রয়েছে আমাদের। এবং এটা একটি ভালো দিক যে যদি একজন মানুষ আল্লাহভীরু হয়, দ্বীনী শিক্ষায় উজ্জীবিত হয়, সে নামাজি হয়, সে তাকওয়াবান হয়, তাহলে সে কখনো রাষ্ট্রের ক্ষতি করবে না, সমাজের ক্ষতি করবে না, পরিবারের ক্ষতি করবে না। একদম, এটা আমরা দেখতে পেয়েছি। প্রযুক্তিবিদ হয়, সে প্রযুক্তির মিসবিহেভিয়ার করবে না অবশ্যই। এমনকি ও যে ইঞ্জিনিয়ার হয়, সেখানে যে বাঁশের বদলে রড দিয়ে, রডের বদলে বাঁশ দিয়ে, একদম সেটাও করবে না। ডাক্তার হলে সে রক্ত ব্যবসা করবে না, মানুষদেরকে বিভিন্ন রকমের টাকার অপ্রয়োজনীয় টেস্ট এগুলো দেবে না। তার চিন্তায় থাকবে এটা মানব সেবা এবং এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সব সেক্টরে যদি মাদ্রাসার শিক্ষিত বা ইসলামী শিক্ষিত লোকগুলিকে বসানো যায়, তাহলে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব। যেমন ব্যবসার ক্ষেত্রে গেলেও সেখানে সেখানে ধরেন মজুতদারি করা, খাদ্যে মিশ্রণ দেওয়া, ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, এই সমস্ত বিষয়গুলি যখন সে আগে কোরআন হাদিস পড়ে বুঝে নেবে যে এগুলি একজন ব্যবসায়ীর জন্য আত্মঘাতী কাজ, তার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সুতরাং সে তার মানে ব্যবসাটাকে ইসলামিয়াইজেশন করার জন্য যা করা দরকার তাই করবে। যে আরেকটু শুনবো ফজিলত সম্পর্কে, আসলে যে এই দিন শিক্ষার একটা ফজিলত, তারপর আমাদের কিছু প্রশ্ন আছে ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন যেটা দেখতে পেয়েছি যে ইদানিংকালে আমাদের মাদ্রাসাগুলোতে মাত্র দুটো সাবজেক্টে চালু ছিল, মানবিক এবং বিজ্ঞান বিভাগ। আমরা এবছর থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড সেখানে ব্যবসায় শিক্ষা চালু করেছে, যেটা খুবই আশাব্যঞ্জক এবং দেশের প্রায় 100টি মাদ্রাসায় এই প্রকল্প, মানে এটা পাইলট প্রকল্প নেওয়া হয়েছে এবং এই জন্য মানসম্মত বই তৈরি করা হয়েছে। গত 1-1.5 বছরে মাদ্রাসা ব্যবস্থাপনা, বিশেষত মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অ্যাক্টিভিটিস যেইভাবে উন্নত করা হয়েছে, যদি এটা অব্যাহত থাকে, আগামীতে সরকার যদি এগুলোকে মানে পৃষ্ঠপোষকতা করেন, তাহলে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে খুব সহজেই পৌঁছে যাবে ইনশাল্লাহ। এবং আমাদের এই ধারার ছেলেমেয়েরা চতুর্দিক থেকেই পারফেক্ট অবস্থানে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি। জি ইনশাল্লাহ। যে শায়েখ, আপনি বলছিলেন যে ব্যবসায় শিক্ষা নিয়ে এই বিষয়টা অনেকেই নৈতিকভাবে দেখছেন, অনেকে নেতিবাচক দেখছেন, অনেকে ইতিবাচক দেখছেন। সেটি আসলে আমি ওভাবে বলি না। অনেকে এটা এভাবে বলতে চাইছিলেন যে ব্যবসায় শিক্ষায় যারা পড়বে তারা আলেম হবে না, মানে তারা সুদের কাজ কারবার করবে, তারা আলেম হবে না, এরকম কিছু বোঝানো হচ্ছিল। আসলে এগুলি আমার ধারণা যে এগুলি আসলে বুঝের ভুল বা কমতি। কারণ সব ছাত্র মাদ্রাসায় পড়ে সবাই যে মসজিদের ইমাম হয়ে যাবে, সবাই গ্র্যান্ড মুফতি হয়ে যাবে, বিষয়টা এরকম না। বরং আমরা এই ব্যবসায় শিক্ষা আলিম পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত চালু করব। এরপর সে ইচ্ছে করলে তার এই পড়াশোনার পরেও সে আর্টসে যাওয়ার সুযোগ আছে, সে সায়েন্সে যেতে পারবে না, আর্টসে যেতে পারবে। আলেম হওয়ার দরজা তার জন্য খোলা আছে। আর যদি সে না হয়ে সে একজন ব্যাংকার হতে চায়, একজন ব্যবসায়ী হতে চায়, একজন হিসাববিদ হতে চায়, অথবা অন্য অন্য কোনো সেক্টর যেগুলো আছে অর্থনৈতিক দিকগুলি, এগুলো ইচ্ছা করে ভালো করতে পারবে। এবং সেখানে সে তার দিন, ইমান, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার এবং কি করা দরকার, এটার একটা পূর্ণ ধারণা সেখান থেকে নিয়ে যেতে হবে। যে অর্থনৈতিক যে ইসলামাইজেশন, এটা ব্যবসায় শিক্ষা ছাড়া সম্ভব নয়। যে আসবো আপনার কাছে ঠিক এই বিষয় নিয়ে আবার ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ততক্ষণ সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গ্রিন টিভির অনন্য আয়োজন SQ গ্রুপ কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। তো যাব আমাদের কাঙ্ক্ষিত অতিথি মহোদয়ের কাছে, ডক্টর মুফতি হিফজুর রহমান, অধ্যক্ষ তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী। মোহতারাম শায়েখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে আপনাকেও শুকরিয়া, জাজাকাল্লাহ। শায়েখ, আপনি এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং দিন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। যেমন আগে একটা ক্লাসিফিকেশন ছিল যে শুধু আর্টসে পড়তো, বলা হতো যে তোমাদের মাদ্রাসা শুধু আর্টস আছে, কোনো ইয়ে নেই, সায়েন্স নেই। যখন সায়েন্স আনলো, সায়েন্সের একটা পক্ষ সায়েন্সের বিপক্ষে চলে গেলো, একটা পক্ষে আসলো। সায়েন্সে যখন তারা শুধু আমাদের এটা সকলের জানা যে শুধু অভূতপূর্ব সারা এবং অভূতপূর্ব তাদের যে মেধা, সেখান থেকে তারা বিকশিত হয়েছে এবং বিভিন্ন এগুলোতে তারা এখন দায়িত্বরত রয়েছে, ঠিক তারই ধারাবাহিকতা কিন্তু ব্যবসায় শিক্ষাটা আনেছে। তো এমনটা হবে যুগে যুগে। তো আপনার কাছে আমার একটা থাকবে যে বিগত 40 বছর যাবৎ অবহেলিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এখানে ঘোষণা দেওয়া হয়েছিল যে এমপিও করা হবে, আবার নতুন করে নবায়ন করা হবে, আবার কিছু অনুদানভুক্ত আছে, আবার কিছু অনুদানবিহীন রয়েছেন, আবার নতুন করে অনেকে করতেছেন। তা আবার অনেকে করতে গিয়ে অর্ধেক করে রেখে দিয়েছেন যে না, হবে না। মানে এই যে একটা ধূম্রজালে আবার অনেকে আশার আলোর দিকে তাকিয়ে আছেন, কেউ আবার এখন আন্দোলনও করছেন। কিন্তু এর মধ্যে কিন্তু প্রাথমিক বিদ্যালয় কিন্তু গণহারে সবগুলোকে দিয়ে দিয়েছেন, যদিও এখানে নির্দিষ্ট কিছু সংখ্যককে এমপিও দিবে বলছেন। তো এই বিষয়ে ইনশাল্লাহ কথা শুনবো, যেহেতু আমাদের সময় কম। আপনার কাছে আর প্রশ্ন শুধু আমাদের এটাই। জি, আলহামদুলিল্লাহ, সাল্লাতু সাল্লাম রাসূলিল্লাহ। আলিয়া মাদ্রাসার শিক্ষাধারায় সবচেয়ে বড় বাধা হলো আলিয়া মাদ্রাসাগুলির জন্য কোনো ইবতেদায়ী বা প্রাইমারি প্রতিষ্ঠান নাই। এই প্রাইমারি প্রতিষ্ঠান না থাকলে যে ছাত্রদের যোগান দেওয়া, যে আলিয়া মাদ্রাসার মূল স্টিমে আসার জন্য যেই ফিডার প্রতিষ্ঠান, সেগুলো হলো ইবতেদায়ী মাদ্রাসা। কিন্তু এই মাদ্রাসাগুলির অনুমোদন না থাকায়, মঞ্জুরি না থাকায়, এমপিও না থাকায় মাদ্রাসায় যারা বিশেষত স্বতন্ত্র ইবতেদায়ী, তারা পূর্ণ হতাশাগ্রস্ত। একদম। এবং এই যে বিগত সরকারের 17 বছর আমলে তারা ইবতেদায়ী মাদ্রাসার জন্য কিছুই করে নাই। এরপর এই যে কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার গেল, সেখানে প্রায় 1200 মাদ্রাসার এমপিভুক্ত করার কথা ছিল ইবতেদায়ী মাদ্রাসা। কোন কারণে কোথায় গিয়ে আটকে গেছে সেটা আমরা জানতে পারছি না। আমরা জানতে পারছি না। আমরা আশা করবি এই যে এখন নির্বাচিত সরকার আছেন এবং ইসলামের দরদি সরকার আছেন, ওনারা খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ। আর যদি এই ইবতেদায়ী মাদ্রাসার ধারাকে চাঙ্গা করা যায় এবং তাদেরকে একটা সম্মানজনক বেতন কাঠামোতে নিয়ে আসা যায়, স্বতন্ত্র মাদ্রাসা তৈরি করা যায়, তাহলে আলিয়া মাদ্রাসার মূল স্রোতে প্রচুর ছাত্র এবং জনশক্তি আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই আলিয়া মাদ্রাসাগুলোর ছাত্র সংখ্যা ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য এর বিকল্প কোনো পথও নাই। এবং দক্ষ যোগ্য নাগরিক তৈরি হবে। এখন আমরা একটা জিনিস দেখি যে একটি হাই স্কুলের আন্ডারে 8-10টি 15টি প্রাইমারি স্কুল আছে, ওখান থেকে তাদের ছাত্রের যোগান আসে। কিন্তু একটি দাখিল মাদ্রাসার অধীনে তার কোনো স্বতন্ত্র ক্লাস্টার নাই যে ওখান থেকে ছাত্র আসবে এবং তার দাখিল পর্যায়টা চাঙ্গা থাকবে। কিন্তু এখানেও একটু বাধা আছে, যেমন ওই মাদ্রাসা এমনও আছে যে ওই মাদ্রাসায় পাশে একটা মাদ্রাসা হতে দিচ্ছে না। সেটি অবশ্য গ্রহণযোগ্য না। এটি হলো মাদ্রাসার পাশেই তো আর হবে না, একটা নির্দিষ্ট দূরত্ব হবে। সেই জন্য মাদ্রাসা বোর্ডের মানে নীতিমালা আছে এবং সরকারের নীতিমালা আছে, মন্ত্রণালয়ের নীতিমালা আছে। এখন বিগত এই যে সরকার গেল, ওনারা কিন্তু এই আমলে এসে মাদ্রাসা বোর্ড বলেন বা শিক্ষা মন্ত্রণালয় বলেন, তারা ইবতেদায়ী মাদ্রাসা স্থাপনের জন্য উদারতা প্রদর্শন করেছেন এবং প্রচুর অনুমোদনও দিয়েছেন। কিন্তু বিষয়টি হলো এখানে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। সেজন্য অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থেকে যদি এগুলো খুব সহজভাবে অনুমোদন না হয়, তাহলে এগুলি কিন্তু টিকিয়ে রাখা মুশকিল।
এখন এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু শিক্ষক সংগঠন আন্দোলনে করছে বা তাদের দাবি দাওয়া পেশ করছে। আশা করি যেহেতু সরকার মাত্রই আসলো, অবশ্যই। এই বিষয়টাকে মানে নজরদারিতে নেবেন এবং যেহেতু বিগত সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন, এটা বিগত আমরা 4 প্রত্যাশা দলীয় করি। জোট বিএনপি গভর্নমেন্ট ছিলেন, শিক্ষার প্রতি যথেষ্ট ছিলেন এবং শিক্ষামন্ত্রী কিন্তু যথেষ্ট আহ, ভূমিকা রেখেছিলেন। তো তিনিও আবার এসছেন, আশা করি না রাখবেন, কিন্তু এখানে যদি না রাখেন, আল্লাহ না করুক, সেখানে কি দ্বিচারিতা হবে না? একদম। এটা আমরা প্রত্যাশা করি না যে সরকার দ্বিমুখী আচরণ করবে। আমরা প্রত্যাশা করি পজিটিভলি, আমরা ইনশাল্লাহ। আশা করি এটা হয়ে যাবে। এটা অনেক দূর পর্যন্ত ফাল আগানো আছে। আমি যতটুকু জানি যে অন্তত 1-1.5 হাজার মাদ্রাসার অনুমোদন এবং এমপিওর বিষয়টি সরকারের চিন্তার মধ্যে একদম পরিষ্কারভাবেই আছে। এটা বিগত উপদেষ্টা করে যাননি। আশা করি আমাদের এই সচেতন শিক্ষামন্ত্রী, যিনি যোগ্যতার সহিত ইতিপূর্বে তার মন্ত্রণালয় পরিচালনা করেছেন, শিক্ষামন্ত্রী অত্যন্ত আন্তরিক। আশা করি যে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যে আমরা আরও কিছু কথা শুনবো আপনার এই বিষয় নিয়ে, যে আমরা কোথায় কোথায় এইগুলো করতে পারি। বিশেষ করে আমাদের এখানে কওমি মাদ্রাসা রয়েছে, যেমন কিছু কওমি মাদ্রাসা রয়েছে সেখানে আলিয়ার সিলেবাস পড়ানো হচ্ছে, আবার এমন কিছু আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানে কওমি সিলেবাসও রয়েছে, কিন্তু তারা আসলে আসলে এসব বিষয়গুলি দেখার জন্য আমাদের মাদ্রাসা বোর্ড আছে, মন্ত্রণালয়ের উইং আছে, আমাদের কিনা কয় শিক্ষা বিষয়ক ও দপ্তরগুলো আছে। এটা ওনাদের কাজ। তবে কেউ যদি সরকারি মূল স্রোতে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে সরকারের কারিকুলাম, সিলেবাস এগুলো ব্যবহার করতে হবে। কেউ ইচ্ছামতো একটি প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। এই জন্য অনুমোদনের আগে আপনি কোন সিলেবাস অনুসরণ করছেন, কি করছেন, এগুলো তথ্য আপনাকে সেখানে দিতে হবে। আর এটা না হলে মানসম্মত শিক্ষা হবে না। আমরা যদি বলি অমুকের বই সিলেবাস করে পড়ানো শুরু করলাম, অমুক এটা শুরু করলাম, আসলে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড রয়েছে, এই স্ট্যান্ডার্ডটা কিন্তু মাদ্রাসা বোর্ড নিয়ন্ত্রণ করেছে এবং এটা আসলে কোনো ব্যক্তি দ্বারা এভাবে করা সম্ভব নয়। বিশেষজ্ঞ লোক দ্বারা আমাদের যেই মানে পুস্তক প্রকাশনা যে সংস্থা আছে সরকারের বড় বড় সচিব পর্যায়ের লোকজন যেখানে দিনরাত পরিশ্রম করে এগুলি সারা বিশ্বের সাথে মানে একটু তুলনা করে এই সিলেবাস কারিকুলাম তৈরি করেছেন। আমি মনে করি যেখানে যেখানে আপনাদের মাদ্রাসা করার সুযোগ আছে সম্ভব, এগুলো চালিয়ে যাওয়া দরকার এবং দ্রুতই অনুমতি নেওয়ার জন্য সরকারের বিভিন্ন সংস্থায় যেখানে যেখানে অনুমতি নেওয়া যায়, বিশেষত মাদ্রাসা বোর্ড, মন্ত্রণালয়, এগুলো যোগাযোগ করা দরকার। যত বেশি আপনাদের মাদ্রাসা বাড়বে, তত বেশি আলিয়া মাদ্রাসায় ছাত্র সংখ্যা বাড়বে এবং আলিয়া মাদ্রাসার বাস্তবতা তৈরি হবে। এবং এখানে একটি বিষয় হলো যে বিগত সরকারের আমলে মাদ্রাসা যারা পড়াশোনা করেছে তাদের চাকরির কোনো ব্যবস্থা ছিল না একদম। এবং এই কারণে অনেক মানুষ আলিমের পর বা দাখিল পাশ করার পর আর ছাত্র মাদ্রাসায় রাখে নাই। সরকার এখন যেহেতু জনগণের সরকার, ওনারা এটা মাথায় নেবেন। আমরা প্রত্যাশা করি যে মাদ্রাসা ছাত্রদের জন্য চাকরির সেক্টরগুলো খুলে দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এরা যদি তাদের যোগ্যতায় আসে তাহলে তাদের চাকরি হবে না কেন? শুধু মাদ্রাসায় পড়ছে এটা তো অপরাধ হতে পারে না। মাদ্রাসা তো সরকার অনুমোদিত, জনগণ অনুমোদিত, মন্ত্রণালয় অনুমোদিত। এটা এরকম নয় যে হঠাৎ কোথা থেকে নাজিল হয়েছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন, বিশেষত মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী, ওনাদের এটা মাথায় নেওয়া উচিত। ইনশাআল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারলাম। ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে আরও আমরা জেনে নেব। অন্য কোনো সময় বিশেষ কোনো প্রয়োজন থাকলে আপনাকে জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ খুব আমাদের জীবন ঘনিষ্ঠ এবং আমাদের অনেকের চাওয়া পাওয়া মাদ্রাসা শিক্ষা তথা ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে। আর এই বিষয়ে কথা বলছিলেন তামরুল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গীর মাননীয় অধ্যক্ষ ডক্টর মুফতি হিফজুর রহমান। তো আজ এখানেই শেষ করব। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।